বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত বিজ্ঞ গুণীজন, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান এবং পশুপ্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট এবং বাস্তব আমার জীবনের গল্প দিয়ে আমি ঘটনাটি শুরু করতে চাই। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার বাসার পিছনে একটা ওই যে কিচেন গার্ডেন এরকম একটা কচুর একটা ক্ষেত ছিল, ধরে নেন 20 ফিট বাই 15 ফিট। কিছুটা পানি থাকে, কিছুটা স্যাঁতসেঁতে। আমি রাত্রে যখন ঘুমাতে যাই আমি প্রায় একটা কুকুরের কান্না শুনতে পাই, প্রায়। তো একদিন ও কৌতূহলবশত গেলাম, দিনের বেলায় কোত্থেকে আওয়াজটা আসে, দেখলাম যে কচু ক্ষেতের ভিতরে একটা কুকুর আটকা পড়ে আছে। ওকে যতই আমরা চেষ্টা করলাম বের করার, কিন্তু বের হয় না। ভয় লাগছে, আবার কামড় টামড় দিয়ে দেয়, পাগলা পোষা কুকুর না তো। আমি একটু সাহস করে সামনে গিয়ে দেখলাম কুকুরটার কোমরের মধ্যে একটা, আপনারা দেখছেন, আপনারা দেখেন বোধ হয়, যে দেখবেন বেব্রিক্সিতে কিংবা স্টিলের একটা তার, যে ব্রেক করে বেব্রিক্সিল একটা স্টিলের তার কুকুরের কোমরের মধ্যে বাঁধা আছে। এবং এইটা ওই যে টাইট করা যায়, যেরকম টাইট লুজ করা যায়, একটা গিট দেওয়া হয় না, এরকমভাবে বাঁধা আছে। কেউ সম্ভবত এই তার দিয়ে কুকুরকে পেটের মধ্যে বেঁধেছিল টাইট করে। ওখান থেকে তার সহজে ছুটে চলে আসছে, এসে আমার ওই কচু ক্ষেতের মধ্যে ঢুকছে। আবার ওখানে তার এমনভাবে পাঠিয়েছে, ওখান থেকে বেরোতে পারছে না সে। তা আমি একটু কাছে গিয়ে দেখলাম যে তারটা টাইট হতে হতে ওর পেটটা কেটে প্রায় অর্ধেকটা ভিতরে হয়ে গেছে। একটা অস্বাভাবিক ব্যাপার, এটা অকল্পনীয়, এটা চিন্তাও করা যায় না। আমি ভাবলাম যে এটাকে তো নাড়াচাড়া করলে তো এটা আরো ক্ষতি হয়ে যাবে, কি করা যায় এখন? কিন্তু উদ্ধার তো করতে হবে। এটা আপনি ধরে নিতে পারেন আর দুদিন থাকলেই টুকরা হয়ে যেত আর কি। ও যতই চাপ দেয় ততই লাগে, এটা আরো 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 কি হয়ে যায়, টাইট হয়ে যায়। তখন আমি আমার বাসায় গ্যারেজ ছিল, অতগুলো গাড়ির গ্যারেজ ছিল, ওদের সঙ্গে কথা বললাম যে তোর আমাকে তারটা কেটে দিবা, একবারে কেটে দেবে, 2বার সময় নিতে পারবা, টাইট করতে পারবে না, একবারে 1 কেজিতে কেটে ফেলবা। স্টিলের তার, কিন্তু মোটা তার, এটা খুবই সাংঘাতিক, এটা কাটা খুবই ডিফিকাল্ট। আপনারা দেখছেন কি আমি জানি না, বেব্রিক্সের ব্রেকের তার ছিল ওগুলা, আগে বেব্রিক্সি ছিল এগুলো, স্কুটার ব্রেক টানা হতো, ব্রেক, তারপরে যে ক্লাস গিয়ার এগুলো করা হতো আর কি। যাই হোক, তো স্যার তো কামড় দেবে সামনে গেলে, এসে ব্যবস্থা আমি করতেছি। আমি কি করলাম, ঝুঁকে নিলাম একটা, নিজেই বড় একটা ছালার বস্তা চট, এটাকে আমি নিজেকে কভার করলাম, হাতটা কভার করে আমি সামনে গিয়ে ওটার মুখটা ধরে ফেললাম, একেবারেই মুখটা ধরে ফেললাম, যে নড়তে দিলাম না, একেবারে নড়তে দিলাম না। তখন আমি ছেলেদের বললাম যে এবার তোমরা কেঁচি দিয়ে কাটো। কেঁচি দিয়ে কাটলো, মনে হলো কুকুরটা বোধ হয় ওর যে কি আনন্দটা তো বুঝছে, ওর শারীরিক অনুভূতিটা কি হয়েছে এটা আমরা বুঝতে পারবো না। কিন্তু কেঁচি দিয়ে কাটার পর আপনি ধরে নেন, যদি আপনার শরীরটা কেউ একইভাবে বেঁধে রাখে অনেকক্ষণ, তারপরে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়, আপনার কেমন লাগবে? আর ওর তো তার সূক্ষ্ম তার কেটে অর্ধেক করে ফেলছে, আরেকটু হলে পিঠের সঙ্গে লেগে যাবে এরকম। তো তারটা কেটে ফেললো। আমিও তখন ওই যে ওর মুখটা ধরে ফেলছিলাম, তো আমিও তখন সরে গেলাম। আমার সরতে হলো না, কুকুরটা এক লাফ দিয়ে বাগান থেকে বেরিয়ে চলে গেলো, ওই যে আমার খুশি থেকে বেরিয়ে চলে গেল। এখন আমার আজকে আসার পর এখন কি দিয়ে শুরু করবো
তো হঠাৎ করে মনে হলো আমার জীবনে একটা ঘটনা তো আছে এরকম। আমার আবার প্রাণী পোষা কিন্তু শখ আছে, শুধুমাত্র পাখি ছাড়া। আমি পাখি পোষা পছন্দ করি না, সত্যি কথা বলি আমি। কারণ এটা একটা স্বাধীন প্রাণী, ওকে আটকে রাখার অধিকার আমার নাই। তো হ্যাঁ, কবুতর পালি আমি, ছেড়ে দিই, আটকা খাঁচার মধ্যে না। ওদের খুব আছে, ওখানেই হয়, ওখানেই খাচ্ছে, ওখানেই ওদের বাচ্চা হচ্ছে। কতগুলো বাচ্চা হয়েছে আমি জানি না। আমি ধরে ধরে বাচ্চা এনে খাইও না, কিন্তু ও বাড়তে পারতে দেখা যায় 100, 200, 150 হয়ে গেছে। তো আরও অনেক বেশি ওদের এখন আছে বাসায় মনে হয়। আমি ছাগল পালি, আমার বাসায় মিনিমাম এখন 20টা ছাগল আছে, বিভিন্ন প্রজাতির। আমার লাভ কি? ছাগলে কিন্তু আমার 1 পয়সাও লাভ নেই। তো ওখানে শুধু খাওয়াই এদেরকে, আমি শুধু খাওয়াই। ও বছর আমার মাসে প্রায় ওদের পিছনে 20,000 টাকার মতো ব্যয় হয়। গরু আছে একটা, একসময় আমি গরু বলতাম, আমার পাশে অনেক গরু ছিল একসময়, অনেক 15-20টার মতো গরু ছিল। তো এখন একটা আছে গরু, আর ছাগল কয়েকটা। শেফার্ড কুকুর পালি আমি 3টা। আমার কাছে ছিল 4-5টা ছিল। বিড়াল আছে আমার বাসায়, আছে একটা বিড়াল। তো আমার শেফার্ড কুকুর আমি পালি। এগুলো কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা একেবারে কমার্শিয়ালি ভাবি অলাভজনক, কিন্তু লাভ একটা আছে, একটা মানসিক একটা প্রশান্তি আছে কিন্তু এখানে। এটা অনেকে অনুভব করতে পারেন না। কুকুর, বিড়াল, এগুলোর মধ্যে হ্যাঁ, বিড়ালটা একটু ঝামেলা করে মাঝে মাঝে। আমার এই ড্রয়িং রুমে আমার প্রায় 1.5 লক্ষ টাকার সোফা নষ্ট করে দিয়েছে আমার। এটা খামচিয়ে একবারে মানে অনেক দামি সোফা নষ্ট করে দিয়েছে, কিন্তু কী করবো, ফেলে আর দিইনি, বিড়াল বাসাই আছে। এখন আমার নাতিরা একটা বিড়াল পালে, ওই বিড়াল দেখতে শুধু আদর করতে ইচ্ছা করে। এত সুন্দর করে রাখে ওটাকে, পলিশ করা একবার সবসময় মনে হয় মোম দিয়ে পালিশ করে রেখেছে। তো আছে আমার বাসায় সব, মোটামুটি সব ধরনের প্রাণী আমার বাসায় আছে। আবার রাত্রেবেলা টিয়া পাখি আসে, খাওয়া পায়। শুধু একটা প্রাণী এখন আমি আমার বাসায় দেখি না, যদিও প্রাণীকে পছন্দ করি না আমরা, কিন্তু অত্যন্ত সবচেয়ে পরিবেশ বান্ধব যে প্রাণীটা ছিল কাক। এই কাকটা আমি আজকে আর দেখি না আমার বাসায়, এখন আসে না। বুঝতে পারলাম না এটা। অনেক প্রাণী আসে বাসায়। আর একটা আছে ওই যে বিড়াল, যে বিড়ালটা আমি অন্য বাসায় বিড়াল কি মনে হয়, অন্য কোনো জায়গা থেকে আমরা বলি জঙ্গলি বিড়ালকে অন্য বিড়াল চলে আসে। এটা খুব ভয়ের ব্যাপার, কারণ এদের ভ্যাকসিনেশন করা থাকে না। তারপরে যে কোনো জায়গায় মুখ দেয়, নোংরা করে ফেলে জায়গায়। যাই হোক, আমি এই বক্তব্য রাখলাম, আমার প্রথম একটা অভিজ্ঞতা দিলাম। আমি আজকে যখন আমরা এই প্রাণী বিজ্ঞতা, এই শব্দটা আমার কাছে নতুন। এই শব্দটা একেবারেই নতুন আমার কাছে। প্রাণী বিজ্ঞতা, মানবিকতা জানতাম, প্রাণী বিজ্ঞতা জানতাম না, একেবারেই নতুন শব্দ। আমি ধন্যবাদ জানাবো যে আমাদের নেতা তারেক রহমানের তো অনেকগুলো বিরল গুণ আছে। এই গুণটা হলো অত্যন্ত এক্সেপশনাল। এই যে বিষয়টা, ছবিটা আপনারা দেখেছেন বোধ হয়, বই দিও। এই দেখেন, উনি একটা বিড়াল পোষেন, কিভাবে স্নেহের সঙ্গে বুকের সঙ্গে লিপ্টে রেখেছেন একটা বিড়ালকে। তো এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা বাইরের দেশের জন্য স্বাভাবিক বিষয়। প্রিয় ভাইরা, তো আজকে উনি একটা সংগঠন করেছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটাও কিন্তু জানতাম না, প্রথম জানলাম। আবার আমি মনে করবো যে এটা একটা এক্সেপশনাল। আমি জীবনে বহু সভা করেছি, বহু সমিতি করেছি, বহু নির্বাচন করেছি, বহু নির্বাচনী সব বক্তব্য দিয়েছি, কিন্তু এই ধরনের একটা প্রোগ্রাম আমার জীবনে এই প্রথম, আমি কখনো আর পাইনি। এই জন্য আমি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো যে
এই যে মানবিক একটা গুণাবলী, বিরল একটা গুণাবলী, এটা আমার জানা ছিল না। যাই হোক, আমরা প্রাণীকে ভালোবাসতে না পারি, কিন্তু এদের প্রতি যেন আমরা কোনো রকম অমানবিক আচরণ না করি, এটা আমার প্রথম স্লোগান। এটা এদেরকে আমি, অনেকেই আছে, যেমন ধরেন বিড়াল অনেকে পছন্দ করে না, কুকুর অনেকে পছন্দ করে না, খুব স্বাভাবিক। ধরেন শেফার্ড কুকুরটা যদি হঠাৎ করে ছুটে যায় বাসা থেকে, বাসার মানুষগুলো কামড়ে সাফ করে দেবে। আমি নিজেও কামড় খেয়েছি, আমার বাসায় কুকুরের কামড় আমি খেয়েছি, কুকুরটা মেরে ফেলি নাই, রাখছি। তারপরেও আমার আপন ভাগিনাকে একবারে মানে মৃত্যু পর্যন্ত আগায় দিয়েছিল, নিয়ে আল্লাহ চাই দিয়েছে, এমন অবস্থা করেছিল। তো এটা একটা কারণ আছে, এদিকে যদি যথাযথভাবে কুকুর যদি প্রশিক্ষিত করা না হয়, তাহলে কিন্তু বিশেষ করে শেফার্ড যেগুলো আছে এগুলো খুবই সাংঘাতিক, কিন্তু যদি প্রশিক্ষণ না পায়। তো যে যেটা পারবেন তার উপরে তার একটা দক্ষতা থাকতে হবে। যেমন অনেকে আমি দেখছি, আমার একজন লোককে আমি দেখছি ওদের টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায় একটা কাক, আমি খুব আশ্চর্য হয়ে যাই ভাবতে গেলে। এটা একটা কাক ওই তার কাঁধের মধ্যে বসে চলছে, সে লোক চলতেছে, কাকও তার কাঁধের মধ্যে, আবার মাঝে মাঝে চলে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে, আবার আসতেছে কাকটা তার কাছে। অর্থাৎ ওই লোকটা হলো কাক প্রেমিক। সেই ছোটবেলা থেকে কাকটাকে আরো আদর যত্ন করে বড় করেছে, এখন সেই কাক তাকে ছেড়ে আর যায় না। সে যখন যেখানেই যাক যথাসময় তাকে চলে আসে। পৃথিবীর প্রতিটা প্রাণী, মানুষ সহ প্রতিটা প্রাণী কিন্তু আদর চায়। আদর ভালোবাসা পেলে তারা মানুষের অত্যন্ত কাছের হয়ে ওঠে, অত্যন্ত কাছের। এটা সাধারণত প্রাণীদের মতো, যারা কিছু বুদ্ধিমান প্রাণী আছে তাদের মতো কাছের বন্ধু মানুষের অন্য কেউ আর হতে পারে না, হয় না, খুব স্বাভাবিক। এমন না যে মানুষের বন্ধু মানুষ হতে পারে না, তা না। ওদের ভালোবাসা হলো নিঃস্বার্থ, আর আপনার আমার ভালোবাসা হলো স্বার্থ নিয়ে, স্বার্থ সংশ্লিষ্ট। স্বার্থের বাধা পড়বে, আমাকে আমার বন্ধু আমাকে আমার ভালোবাসবে না। স্বার্থে আঘাত পড়বে, আমাকে হয়তো অনেকে পছন্দ করবে না। কিন্তু এই যে প্রাণীকুলের যে ভালোবাসাটা, হ্যাঁ, যদি এটা খাওয়া না দেন ও কষ্ট পাবে, কিন্তু আপনাকে ছেড়ে যাবে না, আমি নিশ্চিত। এটা দেখেছি, আমার নিজের জীবন থেকে দেখা এগুলো। তো যাই হোক, আমি আর সময় নেব না। আমি প্রথমে যেটা বলা উচিত ছিল আমি ভুলে গেছি, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আজকে যখন আমরা এখানে একটা অনুষ্ঠান করছি, আমরা নির্বাচনী প্রচারণা করছি, আমরা যারা নির্বাচনী প্রচারণা করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি এরকম, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু সেই প্রশান্তিটা নাই যে প্রশান্তি নিয়ে আমরা বরাবর নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি। এবার কিন্তু সেটা নাই, এটা কিন্তু একেবারেই অনুপস্থিত। যে অনুষ্ঠানে যাই, নিষ্প্রাণ একটা অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা, এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আলহামদুলিল্লাহ, আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। তো এটা দেখে ভাল লাগলো। তো আমরা সকল সময় ওনার জন্য একটা জিনিস কি বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগছে, আমার শুনতেও ভালো লাগে। যেমন ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা দেখেছিলাম আমরা এখানে, অনেকেই দেখেন নাই, অনেকেই বোধহয় অনেক, মানে বেশিরভাগ হয়তো দেখেননি আপনারা, আমি দেখেছি। আমি সেই জানাজায় অংশ নিয়েছি, পায়ে হেঁটে আমার সাজানপুর বাসা থেকে আমি ফার্ম গেট গিয়েছি, ভিড় ঠেলে একটু আগে গিয়েছি, কিন্তু মানিক মিয়া এভিনিউর সামনে বুঝতে পারিনি। এত ভিড় হয়েছিল, এত জানাজা, এত লোক হয়েছিল, কখন জানাজা শুরু হয়েছে কখন শেষ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারিনি। 1-1.5 মাইল আগেই জানাজা শুরু হয়েছে, আমরা 1-1.5 মাইল পিছনে।
ওই ইসিদান আর কি বলে ওই যে মাইক তো ওই সময় তেমন একটা ছিল না, যে আল্লাহু আকবার যে তাকবীর দিচ্ছে, এই তাকবীর কত মুখে হলো। ওই শুনতে শুনতে আমরা যখন আমাদের কাছে যখন আসছে তখন সামনের দিকে জানাজা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন, এত ভিড় হয়েছিল। এবং এটা পৃথিবীর ইতিহাসে বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো একজন ব্যক্তির জানা যায় এত লোক, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি জানি না অন্য কারোর সময় হয়েছে কিনা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। মানুষ যেভাবে দোয়া করেছে, মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মানুষ্ঠান, বিভিন্ন ভিন্ন ধর্মী জনগণ, মসজিদ তো হয়েছেই, সকলে মিলে সারা বাংলাদেশে যে একটা দোয়ার যে একটা আবহ তৈরি হয়েছে এখন পর্যন্ত, যখন যেখানে যাই প্রথমেই বেগম খালেদার জন্য দোয়া হয়। আমাকে আর বলতে হয় না, আগে বলতে হতো একটু খালেদার জন্য দোয়া করেন, এখন আর বলতে হয় না, ও নিজেরাই করে এটা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা আগে ছিলেন বিএনপি নেত্রী, পরবর্তী পর্যায়ে আমরা ওনাকে দেশনীতি পর্যায়ে আখ্যায়িত করলাম। কিন্তু আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। তো আমরা কামনা করব পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা যেন তাকে, তার প্রতি মানুষের যে দরদ, তার যে ভালোবাসা, এটাই যেন একবার উনি ভালোভাবে দেখে যেতে পারেন এই দেশে মানুষ তাকে কতটুকু ভালোবাসে। এটা যদি দেখে যেতে পারেন উনি সার্থক হবেন, আমরাও সার্থক হব। যাই হোক, আপনারা যারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে আমি বললাম না যে আমার জীবনের প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। পশুপালনের যে বিষয়টা, প্রাণী জগতের যে বিষয়টা, এটা কিন্তু সাধারণত আমরা যারা নাকি পুরনো হয়ে গেছি তাদের অনেক বেশি, কিন্তু এটা হলো আমাদের আজকের যে নতুন প্রজন্ম, জেনারেশন জেড, তাদের কাছে বেশি জনপ্রিয় আমি দেখেছি। আমি কয়েকদিন আগে আমি রমনা গার্ডেনে, স্কাউট গার্ডেনে গিয়েছিলাম। তো ওই ছেলেটা আমাকে বলতেছে, একটা ছেলে, সে জেনজির ছেলে, স্যার আপনি একটু পশু পাখি নিয়ে কথা বলেন। আর এই ছেলে বলে কি পশু পাখি নিয়ে কথা বলবো আমি বক্তৃতার মধ্যে? আমি তো বুঝতেই পারতেছি না কি বলতে যাচ্ছ। আমি তুমি কি বলতে যাচ্ছ বুঝিয়ে বলো আমাকে, বা আপনি মিটিংটা শেষ করেন, আমি আপনার কথা বলবো। মিটিং শেষ করলাম, সে আমাকে বলে যে স্যার আমাদের এই যে শীতকাল আসতেছে, এটা কিন্তু কথাকে জেনজিদের উদ্দেশ্যে আমার। কারণ আমি বললাম তো যে আমি জীবনে আমি পশু আমি পালন করেছি, বিড়াল আমার বাসায় আছে, এখনো আছে। কিন্তু এই বিষয়টা আমি খেয়াল করেছি, সে বলছে শীতকাল আসতেছে, তো এই শীতের মধ্যে কুকুর বিড়ালগুলো খুব ঠান্ডায় পড়বে, অসুবিধায় পড়বে, এদের সম্বন্ধে কিছু করতে হবে। আমি তখন ভেবে পাইলাম না যে আমার বাসার কুকুরটা যদি হয় আমি একটা ঠান্ডা ব্যবস্থা করতে পারি, আমার বাসার বিড়ালটা যদি হয় আমি একটা ব্যবস্থা করতে পারি। এমনকি ছাগলগুলো যখন ঠান্ডায় সমস্যা হয় তখনও কিন্তু আমরা একটা ব্যবস্থা করতে পারি। কিন্তু বিড়ালগুলোর যদি আমি কী করবো আমি তো বুঝতে পারতেছি না বাবা, বাইরেগুলোকে। তুমি একটা কাজ করো, একটা প্রোগ্রাম করো, তোমার মধ্যে আরও লোকজন তো আছে, ছেলেপিলে আছে না, বলে আছে, সবাইকে একটা প্রোগ্রাম করো এবং তোমার একটা ডিজাইন করো, চক আউট করো, তোমার কীভাবে এদেরকে হেল্প করতে চাও, আমি তোমাকে হেল্প করবো। তো এই যে আমাদের নতুন জেনারেশন সম্বন্ধে একটা ধারণা আমার পাল্টে গেল, যে ওরা অনেক কিছু নিয়ে ভাবে, আবার অনেক কিছু নিয়ে ভাবে না, অনেক কিছু নিয়ে ভাবে না, আবার এমন কিছু নিয়ে ভাবে যেটা আমরা ভাবি না। এটা হলো আমাদের সঙ্গে একটুখানি তফাৎ ওদের। যাই হোক, তোমরা যারা আছো, তোমরা যে রাস্তায় যাচ্ছ এখন, এটা সঠিক রাস্তা, তোমাদের এই রাস্তায় যেতে হবে। কারণ আরেকটা হলো কি জানো, জেনারেশন জেড মানেই কিন্তু সব না, তোমাদের পরে আবার
আলফা আছে, তাই না? আলফা আছে, তারপর আবার আমাদেরকে কি বলে বলো তো? আমাদের কি বলা হয়? এই জেনজির আমার ছেলেমেয়েরা বলো, আমাদের বয়সী আমরা যারা আছি কি বলা হয় এদেরকে? হ্যাঁ, সম্ভবত এদেরকে রোমার বলা হয়, ব্রোমার সম্ভবত, আমি যতটুকু জানি আর কি। আমি আবার এই সম্বন্ধে রিসার্চ করি, কিন্তু জেনজি, আলফা, ব্রোমার, কার কত বয়স, কি বিষয়, এগুলো সব বুঝি আমি রিসার্চ করি, যাই হোক মানে পড়াশোনা করি আর কি। তো এখন আমাদের আগের, আমি কিছুদিন একটা কথা বলেছিলাম বক্তৃতায়, তখন ওই আমাদের এই আন্দোলনের ছেলেরা হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন খুব প্রতিবাদ করলো আমার কথা প্রতিবাদ। আমি বলছিলাম যে বাপের আগে যদি ছেলে হাঁটতে শুরু করে তাহলে ওই পরিবারের শান্তি কখনো আসবে না। তো আমি কথা বলার পরে সে খুব খেপে গেল এবং এ নিয়ে ফেসবুকে আমার বিরুদ্ধে অনেক ট্রল হলো, কিন্তু আই স্টিল স্ট্যান্ড দেয়ার। আমি আমার বক্তব্য আছি এখন পর্যন্ত যে হ্যাঁ, আমরা জেনজি হই কি আলফা হই, এটা মাথায় রাখতে হবে যে আমার বাবা আমার মা আমার কাছে সবচেয়ে উপরে, এটা মাথায় রাখতে হবে। আমার বাবা মাকে বাদ দিয়ে আমি জেনজি হতে পারতাম না। সুতরাং জেনজি সকল ছেলে মেয়েদেরকে আমি বলবো, আমি এই কথাটা বলছি কীভাবে জানো, আমার বাসায়ও একজন জেনজি আছে, ওর অত্যাচারে আমি অনেক সমস্যাগ্রস্ত। ওকে বোঝা, ওকে ট্যাকেল করা, ওকে হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। যখন নাকি আমি এটা এই বিষয়ে একটা ট্র্যাজেডিও আছে আমার ফ্যামিলিতে, এটা আমি বলতে যাচ্ছি না এখানে। আমরা কোথাও বুঝতে পারি নাই যে এই জেনারেশনের বাচ্চাগুলো এই ধরনের হয়, আমরা বুঝি নাই। যেমন ধরো আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন আমরা ছোট, সে 8 থেকে 30 বছর বয়স পর্যন্ত, 8 থেকে 30 এই বয়স পর্যন্ত কিন্তু আমরা বাপের মায়ের হাতে মার খেয়েছি আমরা। তোমরা কি খাইছো এই পর্যন্ত জেনজির কেউ? না না, জেনজির কেউ খায় নাই, এটা করে না। জেনজির পোলাপানকে হাত দেওয়া যায় না ভাই, মাপ চাই। জেনজির পোলাপানকে ধমক দিয়ে কথা বলা যায় না, এদেরকে গায়ে হাত দেওয়া যায় না, টোকাও দেওয়া যায় না, মানে এদের মেজাজ মর্জি মতো শুনতে হবে। তো যাই হোক, আমি তাদের এই পজিশনটাকে আমি সম্মান জানাই, কারণ জেনারেশন আস্তে আস্তে চেঞ্জ হবে, এটা স্বাভাবিক। তো তারপরেও বাপ মায়ের উপরে, মুরব্বিদের উপরে তোমাদের কোনো পরামর্শ কিংবা উপদেষ্টা কিংবা তোমাদেরকে ভালোবাসে এমন কেউ কিন্তু পৃথিবীতে নাই। যেই বলুক সে মিথ্যা কথা বলবে। আমি যদি তোমাকে বলি এখন যে আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, তোমরা বাবার সেই তো, এটা 100 মিথ্যা কথা, বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং এই জায়গায় আমরা জেনারেশন জেড হই কিংবা আলফা হই কিংবা বোমরা হই, যাদের বাপ মা আছে মুরব্বিদেরকে সম্মান করবা, এটুকুই আমার আশা থাকবে তোমাদের প্রতি। যাই হোক, আমি আমার এই জেনারেশন জেডের থেকে আমি সমর্থন আশা করব। এবং আমি সব জায়গায় বলি যে আমি যখন যেখানে যাই সবচেয়ে ভয় আমি যাদেরকে পাই সেটা হলো জেনজি। সবচেয়ে ভয় পাই আমি, কারণ কি জানেন, আমি কোনো মিটিং থেকে বিনা প্রশ্নে আসতে পারিনি। আমার জীবনে এত সভা করেছি আমি, কেউ কোনো প্রশ্ন করে নেই। ভাই চট করে একটা সে লাভ নেই, তেমন যেতে পারে স্যার আপনারা কেন ভোট দেবো বলেন তো? আচ্ছা আপনারা বলেন, আমি জবটা কি দিই? আমি তো বাবা তোমাদের মতো ওই স্কুলে পড়ি নাই যে স্কুলে জবটা রেডি আছে। আমরা বহু আগে স্কুলে পড়াশোনা করেছি। তো এটা না, শুধু এতে কিন্তু অনেক কিউরিওসিটি, জানতে চায়, বুঝতে চায়। তো এই যেখানে গেছি আমি এই পর্যন্ত 3টা মিটিং করেছি আমি। 3টা মিটিংয়ের মধ্যে আসেই বিভিন্ন প্রশ্ন। একজন বললো কেন ভোট দেবো, আরেকজন বললো আরেকটা, বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হয়ে যায়। তো ভালোই লাগে। তা আমি ভাবছি এই কিছুদিনের মধ্যে এই জেনজিদের প্রশ্ন নিয়ে একটা প্রশ্নোত্তরের একটা প্রোগ্রাম আমি করব, যে জেনজিরা কি ভাবে আর আমরা কি ভাবি, এটা একটু আমার প্রকাশ হওয়া দরকার। এই অনুষ্ঠানটা আমি করবো ইনশাল্লাহ। এই অনুষ্ঠানের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের এই অনুষ্ঠানের শুভ ঘোষণা করছি পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার নামে। সবাইকে ধন্যবাদ।